नमस्कार प्रिय बांग्लाभाषी। आजकेर आमरा भारतेर श्रेष्ठ गोयेंदा विभाग र रिसार्च एंड एनालिसिस उइंग्स निये एकटु आलोचना करब। रिसार्च एंड एनालिसिस उइंग्स सारा पृथिवीते खूबই नामकरा, 2-3 नम्बरेই अवस्थान करे। CIA माने यूएसएर इंटेलिजेंसी एजेंसी CIA माने सेंट्रल इनभेस्टिगेटिंग एजेंसी, तारपर मोसाद होच्छे इजराइलेर एबं तारपरे आमादेर रयेर नाम आसे। सारा पृथिवीते 10टा एरकम विख्यात गोयेंदा संस्था आछे, जार मध्य ISI ओ पड़े पाकिस्तानेर, इंटर सार्विस इंटेलिजेंस, MI6 पड़े। MI6 होच्छे लंडनेर माने इंग्लैंडेर मिलिटारि इंटेलिजेंस सेक्शन 6। तारपरे आसे राशियार द फेडारेल सिक्यूरिटी सार्विसेस, आसे चायनार MSS मिनिस्ट्री ऑफ स्टेट सिक्यूरिटी, आसे अस्ट्रेलियान इंटेलिजेंस सार्विसेस अस्ट्रेलियार एंड सर्वशेषे फ्रांस डायरेक्टरेट जेनारेल फर एक्सटार्नल सिक्यूरिटी। तो सारा पृथिवीते एरकम विभिन्न देशेर विभिन्न गोयेंदा संस्था आछे। तो आमरा एकटु र निये आलोचना करब, रिसार्च एंड एनालिसिस उइंग्स। এই রটা আইবির মানে আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো, যার প্রধান ছিলেন আজকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছেন অজিত দোভাল, ডিরেক্টর ছিলেন। এবং এই আইবির কিছু মানে দুর্বলতা বা বলুন বা ব্যর্থতার বলুন, তার জন্য এই রয়ের আবির্ভাব হয়। আমরা জানি 1954 সালে একটা 12,000 স্কোয়ার কিলোমিটার একটা ম্যাপ চায়না মানে তাদের দেশের মধ্যে ইনক্লুড করে ভারতকে একটা তাক লাগিয়ে দিয়েছিল এবং বলেছিল যে ঠিক আছে এটা ভুলবশত হয়ে গেছে, বাট দেখা গেল এটা ভুলবশত হয়নি। এবং এর পরিণতিতে 1962 সালে অক্সাই চীন দখল করল। আমরা দেখলাম যে 1956 সালেও বেশ কিছু মিলিটারি অ্যাক্টিভিটি চায়না করলো। তো তখন আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন ব্যুরো বলতে আইবি কাজ করছিল, গোয়েন্দা বিভাগ হিসেবে আইবি কাজ করছিল, কিন্তু তাদের ব্যর্থতার জন্য আমরা এটা বুঝতে পারিনি। এবং 1965 সালেও যখন পাকিস্তান ভারতকে অ্যাটাক করে, তখনও আমরা বুঝতে পারিনি যে ভারতকে পাকিস্তান অ্যাটাক করবে। তো জওহরলাল নেহরুর মৃত্যুর পর 1966 সালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন, তখন ইন্দিরা গান্ধী এবং RN কাউ তখনকার দিনে আইবির হেড ছিলেন। RN কাউকে ডেকে বললেন যে এভাবে তো আইবির ব্যর্থতা নিয়ে সারা সময়টা তো কাটিয়ে দিলে হবে না, আমাদের নতুন করে কিছু ভাবতে হবে। এবং সেই ভাবনা চিন্তা থেকেই একটা প্রতিষ্ঠানের নাম এলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। তখনকার দিনে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন TS যোশী, তিনিই নামটা প্রপোজ করেছিলেন। এবং সেই থেকেই একটা ব্লু প্রিন্ট রেডি করে RN কাউ আর ইন্দিরা গান্ধী দুজনেরই মা ছোটোবেলাকার বন্ধু ছিলেন। এবং সেই হিসাবে RN কাউকে ইন্দিরা গান্ধী খুবই ভরসা করতেন এবং বিশ্বাস করতেন এবং সেই দায়িত্ব দিয়েছিলেন। এবং RN কাউ ঠিক 2-3 মাস একটা রিসার্চ করে একটা রিপোর্ট জমা করলেন। সেই রিপোর্টের নাম হলো, নতুন সংস্থার নাম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। এই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস কে বলা হলো যে এরা ফরেন মানে ইন্টারন্যাশনাল কাজ করবে, ভারতের মধ্যে আইবি কাজ করবে এবং ভারতের বাইরে কাজ করবে। তো এটা নিয়ে আইবির অনেক প্রবলেম ছিল বা অনেক বার্ডেন ছিল, যার জন্য রয়ের কাজ করতে অনেক অসুবিধা হয়েছিল। তবুও 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে আমরা যে ভূমিকাটা পালন করেছিলাম তার প্রাধান্যটা কিন্তু রয়ের উপরেই যায়। সুন্দরভাবে
প্রসেস মেনটেন করে, ইন্টারন্যাশনাল রিলেশন ডিসপিউট সলভ করে আমরা কিন্তু মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিলাম এবং বাংলাদেশ স্বাধীন কান্ট্রি হয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল। একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় যখন দেখা যায় খান রিসার্চ সেন্টারটা পাকিস্তানে ছিল, যারা নিউক্লিয়ার টেস্ট করছিল। তো সেখানকার কিছু ইনফরমেশন যখন ভারতে পাঠায়, তখন দেখা যায় যে ওরা নিউক্লিয়ার যে পারমাণবিক বোমা যে পারমাণবিক শক্তি যে দেশের জন্য ওরা শুরু করেছিল, চেষ্টা করছিল, এবং খান রিসার্চে তারই অ্যাক্টিভিটি চলছিল এবং সেটাও বাইরে প্রকাশ পায়। এবং তখন 1975 সালের যখন ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি শুরু ডিক্লেয়ার করে এবং সেই সময় ইন্দিরা গান্ধীর পতন হয় এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার সময় তখন জিয়াউল খান, যিনি পাকিস্তানের হেড ছিলেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল এবং ওনাকে বলেছিল, ভাই আমরা কিন্তু সবই জানি, সবই বুঝি, তোর খান রিসার্চ সেন্টারে কী হচ্ছে। এবং তাতে করে জিয়াউল খান কিন্তু সমস্ত পাকিস্তানের ভেতরে যত স্পাই ছিল, আমাদের এজেন্ট ছিল, একটা একটা করে ধরে ধরে শহীদ করেছিল। এটা মোরারজি দেশারই একটা ব্যর্থতা বললেই চলে। এবং সেই কারণে বোধহয় পাকিস্তানের সর্বাধিক যে সম্মান, সেটা মোরারজি দেশাই পাকিস্তান দিয়েছিল মোরারজি দেশাইকে। তো রয়ের প্রথম যে এজেন্ট ছিল, অ্যাকচুয়ালি রয়ের তো কোনো মানে সেই টাইপের কোনো ডেজিগনেশন হয় না। রয়ের মূল ডেজিগনেশন হয় সেক্রেটারি এবং যারা সিনিয়র, এবং তারা জুনিয়র, তারা হচ্ছে আন্ডার সেক্রেটারি। তো এই একজন সেক্রেটারি হিসাবে আমরা কাশ্মীর বেদি বলে একজনকে, মানে কি অ্যাকচুয়ালি কী হয়, প্রকৃত নাম, অ্যাড্রেস এসব কোনোভাবেই প্রকাশ করেন না রয়ের কর্মকর্তারা, কখনো প্রকাশ করেন না। একটা জিনিস দেখবেন যে আরএসএস থেকে বা বিভিন্ন রকমের পলিটিক্যাল পার্টি থেকে মুখ্যমন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, হোম মিনিস্টার হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু আরএসএস বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে কিন্তু রয়ের যুক্ত হওয়া যাবে না। মানে আরএসএস থেকে হোম মিনিস্টার হতে পারবে, কিন্তু রয়ের কোনো মেম্বার হতে পারবে না। এবং দূর দূর থেকে যারা রয়ে মেম্বার হয়, তাদের ফ্যামিলিরও দূর দূর থেকে কোনো পলিটিক্যাল কানেকশান থাকলে চলবে না, তবে কি রতে সার্ভিস করতে পারবে। তো এই কাশ্মীর বেদিকে প্রথমে পাকিস্তানে পাঠানো হলো এবং কাশ্মীর বেদি যখন পাকিস্তানে যায় এবং কিছুদিন পরে একটা বেশ ছবি উনি পাঠান আমাদের হেডকে, তাতে দেখা যায় যে আমেরিকা কিছু উইপন, কিছু অস্ত্রশস্ত্র সিক্রেটলি পাঠাচ্ছে, যেটা খুবই ইনলিগালি। এবং তখন থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকা পাকিস্তানের সাথে যুক্ত আছে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে। এবং তারপরেই দেখা গেল যে কার্গিল যুদ্ধ হচ্ছে, তারপরেই দেখা গেল যে বিভিন্ন ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে কাশ্মীরে। এবং এতে করে কিন্তু ইউএসএরও প্রচুর হাত আছে। ইউএসএ যথেষ্ট সাহায্য করেছে কাশ্মীরকে, মানে কাশ্মীরের অ্যাক্টিভিটিকে, সন্ত্রাস অ্যাক্টিভিটিকে চালানোর জন্য পাকিস্তানকে যথেষ্টই সাহায্য করেছে। তো আমরা দেখলাম যে হাশিম কুরেশি বলে একজন, যে নাকি পাকিস্তানে যায় এবং পাকিস্তানের যে মকবুল ভাট একজন টেরোরিস্ট হেড, তার সাথে যুক্ত হয় এবং 36 জন প্রিজনকে, 36 জন মানে টেরোরিস্টকে আমরা অ্যারেস্ট করেছিলাম। সেই 36 জন টেরোরিস্টকে
ছাড়ানোর জন্য হাশিম কুরেশি, যিনি নাকি কাশ্মীরের বাসিন্দা, তিনি মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটির জন্য ওখানে মকবুল ভাটের সাথে যোগ হয় এবং ট্রেনিং নেয়, এবং ট্রেনিং নিয়ে উনি ভারতে আসে। এবং ভারতে আসার সময়ও কিন্তু দেখা যায় হাশিম কুরেশিকে অ্যারেস্ট করে, এবং আমাদের রয়ের যে চিফ আরএন কাউ, তিনি কিন্তু হাশিম কুরেশিকে ইনফ্লুয়েন্স করে এবং ডবল এজেন্ট বানায়। ওনাদের প্ল্যান ছিল যে কাশ্মীর থেকে প্লেন হাইজ্যাক করবে এবং হাইজ্যাক করে পাকিস্তানে নিয়ে যাবে, এবং পাকিস্তানে নিয়ে গিয়ে 36 জন যে টেরোরিস্ট যাদের আমরা মানে জেলবন্দি করে রেখেছিলাম তাদের মুক্তিপণের দাবি করবে। এবং আরএন কাও হাশিম কুরেশিকে যখন ডবল এজেন্ট করে মানে কাশ্মীর থেকে যখন পাকিস্তানে পাঠায়, তখন কিন্তু প্ল্যানটা একই থাকে এবং বলা হয় যে তুমি একটা কাজ করবে, তোমার প্ল্যান অনুসারে তুমি ওখানে যাবে, গিয়ে আবার ফিরবে, ফিরে প্লেন হাইজ্যাক করবে, হাইজ্যাক করে জুলফিকার আলী ভুট্টোর কাছে যাবে, ওনার সাথে দেখা করবে এবং 36 জন প্রিজনার যারা আছে তাদের মুক্তির জন্য দাবি করবে। এবং সেই অনুসারে কিন্তু সমস্ত প্ল্যানটা সাকসেস হয়, এবং জুলফিকার আলী ভুট্টোর সাথে ওনার ছবিও দেখা যায়, এবং সেখান থেকে আমরা একটা এয়ার 1971 সালের যুদ্ধটা আমরা জিতি, তার একটা মানে সূচনা পাওয়া যায়। এবং সারা পৃথিবীতে কাশ্মীরের পাকিস্তানের উপর একটা প্রেশার আসে, যেহেতু এই প্লেন হাইজ্যাক নিয়ে জুলফিকার আলী ভুট্টো তখনকার পিএম কোনো ক্রিটিসাইজ করেনি। তো আমরা কিন্তু তখন কী করলাম যে একটা ইস্যু পেয়ে গেলাম। 1971 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে এয়ার যোগাযোগ হয়, আমরা সেই এয়ার যোগাযোগটা নষ্ট করে দিলাম এবং কমিউনিকেশন নষ্ট করলাম, এবং আস্তে আস্তে পূর্ব পাকিস্তানের সাথে যোগাযোগ বৃদ্ধি করলাম এবং বাংলাদেশকে স্বাধীন করালাম। এবং তাতে করে কিন্তু ইন্টারন্যাশনালি কোনো সেরকম কোনো প্রবলেম হয়নি। এটা একটা বড় আর রয়ের একটা বড় অ্যাচিভমেন্ট। এরকম অনেক অ্যাচিভমেন্ট রয়ের এখনও আছে। যেমন ধরুন, এখন শোনা যায় যে আননোন গানম্যান কাশ্মীরে ঢুকে, মানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে, পাকিস্তানে ঢুকে, কানাডায় ঢুকে, ইউএসএতে যেমন পান্নু, যে খালিস্তানের চিফ, তাকে মারার চেষ্টা করা হয়েছিল, যদিও ব্যর্থ হয়েছিল। কিন্তু এই আননোন গানম্যানটা কারা? এই আননোন গানম্যানই অ্যাকচুয়ালি রয়ের মেম্বার। তো রয়ের অনেক মানে মোসাদের সাথে যৌথভাবে কাজ করে অনেক সাফল্য পেয়েছে, এবং মোসাদও কিন্তু ইসরায়েলের একটা শক্তি বলা যায়। মানে মোসাদ আজকে সারা পৃথিবীতে বিখ্যাত। ইসরায়েলকে বিভিন্ন ধরনের মানে বিপদ থেকে মোসাদ বাঁচিয়ে রেখেছে। ঠিক সেরকমই রকেও কিন্তু বিভিন্ন ধরনের বিপদ থেকে ইন্ডিয়াকে বাঁচিয়ে রেখেছে, এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবে। আশা করা যায় রয়ের সাকসেস অনেক বেশি হোক। নমস্কার।